আজকে আমরা ইকুইটি ইনভেস্টমেন্টের ইকুইটি ভ্যালুয়েশন কনসেপ্টস এন্ড বেসিক টুলস এটার আমাদের সেকেন্ড পার্ট, দ্যাট মিনস হচ্ছে কি আমরা মেজরিটি অংশ লাস্ট ক্লাসে কভার করেছিলাম, যতটুকু ওইটুকু আমরা আজকে কভার করব। আর এটাই হচ্ছে আমাদের ইকুইটি ইনভেস্টমেন্টের লাস্ট টপিক, লাস্ট চ্যাপ্টার বা লাস্ট লার্নিং মডিউল। আমরা লাস্ট ক্লাসে সিঙ্গেল স্টেজ জিজিএম পর্যন্ত, গর্ডন গ্রোথ মডেল পর্যন্ত আমরা কভার করেছিলাম। আজকে আমরা টু স্টেজ, সেকেন্ড অর্থাৎ যদি দুইটা স্টেজ থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখব। দুইটা যখন স্টেজ থাকবে দ্যাট মিনস হচ্ছে গিয়ে ইনিশিয়াল একটা পিরিয়ড থাকবে যেই সময়টাতে আমাদের একটা হায়ার গ্রোথ থাকবে, দেন কি হয়, দেন হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট গ্রোথ চলে আসে, অর্থাৎ হচ্ছে একটা অ্যাভারেজ একটা গ্রোথ হইতে থাকে। এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে আর্লি স্টেজ কোম্পানি গুলাতে এই ধরনের একটা দেখা যায়, বা নতুন কোনো টেকনোলজি রিলেটেড কিছু হইলে এই বিষয়টা আমরা দেখি যে প্রায় হয়। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে হায়ার গ্রোথ স্টেজটা, এই স্টেজটাতে আমরা যে ডিভিডেন্ডটা ওইটাকে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করি যে আমাদের কোন ইয়ারে কতটুকু ডিভিডেন্ড আসবে, এবং সেটাকে আমরা পরবর্তীতে ক্যাশ ক্যাশ ফ্লো ডিসকাউন্টিং মডেল, যেটা প্রেজেন্ট ভ্যালু মডেলের মাধ্যমে ক্যালকুলেট করে ফেলি। আর কনস্ট্যান্ট গ্রোথ যেই অংশটুকু, এই অংশটুকু আমরা জিজিএম এর সিঙ্গেল স্টেজে যে ফর্মুলা, ওই ফর্মুলা ইউজ করে আমরা এখানে একটা ভ্যালু বের করি। যখন আপনার কনস্ট্যান্ট গ্রোথটা শুরু হবে ওই জায়গায় একটা ভ্যালু আমরা ডিটারমাইন করে ওইটাকে আবার আমরা প্রেজেন্ট ভ্যালুতে অর্থাৎ আজকের দিনে কনভার্ট করে নেই। সো এটার একটা এক্সাম্পলও আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এমএনসি ফার্মা, এটা হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারে আপনার ডিভিডেন্ড দিয়েছে হচ্ছে 1.5, এবং এটার দুইটা স্টেজ আছে। একটা ফার্স্ট স্টেজ হচ্ছে 20% করে গ্রো করবে, সেকেন্ড স্টেজে গিয়ে এটা হচ্ছে গিয়ে গ্রো করবে 7% করে। এই 20% করে গ্রো করবে 3 বছর, তারপরে 7% করে গ্রো করবে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া ছিল 15%। তো ওটা আমরা দেখার জন্য আমরা যেটা করেছি যে আমরা প্রথমে যেই সময়টাতে হায়ার গ্রোথ থাকবে, অর্থাৎ হচ্ছে শর্ট টার্ম, জিএস কেন ইউজ করি, শর্ট টার্ম গ্রোথ, এই শর্ট টার্ম যে হায়ার গ্রোথটা ওই সময়ের ডিভিডেন্ড গুলা, পসিবল ডিভিডেন্ড গুলা আমরা ক্যালকুলেট করে ফেলি। সো D1 D2 D3 আমরা এভাবে ক্যালকুলেট করেছি, এবং একটা অর্থাৎ হচ্ছে গিয়ে D4 আমরা ক্যালকুলেট করেছি যখন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একটা লোয়ার কনস্ট্যান্ট গ্রোথ যখন আমরা অ্যাচিভ করব ওই সময়ের। সো আমরা এখানে আলাদা ক্যালকুলেটও করতে পারি, অথবা হচ্ছে কি আমরা এখানে ফর্মুলাকেও অ্যাডজাস্ট করতে পারি এভাবে যে D3 into 1 plus GL is the same thing। তো আমরা এখানেও তাই করেছি, D3 into 1 plus GL। তো সেখান থেকে আমরা কি করি, একটা ভ্যালু বের করি। সেই ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে D4 এর ডিভিডেন্ডের উপরে বেস করে আমরা যে ভ্যালুটা বের করছি সেটা হচ্ছে V3, অর্থাৎ থার্ড ইয়ারে আমাদের, অর্থাৎ ফোর্থ ইয়ারের শুরুতে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা বের করে ফেলি। বের করার পরে সেটা আমরা কি করছি, যে এই যে D3 ডিভিডেন্ড এন্ড টাইম 3 সাথে আমরা ওই V3টা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমরা ডিভাইড, আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছি 1 প্লাস হচ্ছে গিয়ে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন টু দি পাওয়ার 3 দিয়ে। সো এইভাবে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু ইকুয়াল টু $27.66। এখন আমরা নতুন এলওএস শুরু করব। Identify characteristics of companies for which constant growth or multi-stage dividend discount model is appropriate। তো কোন ধরনের
কোম্পানির ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট গ্রোথ ইউজ করব, আর কোনটার ক্ষেত্রে আমরা মাল্টি স্টেজ ইউজ করব সেটা। তো কনস্ট্যান্ট গ্রোথ হচ্ছে যে কোম্পানির এক্সপেক্টেড টু পে ডিভিডেন্ড which will grow at a constant rate। একটা কোম্পানি যদি কনস্ট্যান্ট রেটে তার ডিভিডেন্ডটা গ্রো করবে বলে এক্সপেক্ট করি, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট গ্রোথ মডেলটা ইউজ করতে পারি। আবার কোনো কোম্পানির ক্ষেত্রে যদি আমরা মনে করি যে এখন গ্রো করবে হায়ার রেটে অ্যান্ড দেন একটা স্টেবল রেটে গ্রো করবে, অথবা এখন কম রেটে গ্রো করবে অ্যান্ড দেন হচ্ছে একটা স্টেবল রেটে গ্রো করবে, অর্থাৎ দুই ধরনের গ্রোথ যদি আমরা প্রিডিক্ট করি, সেক্ষেত্রে আমরা 2 স্টেজ ডিডিএম ইউজ করতে পারি। ইন সাম কেসেস আমরা কি করতে পারি যে 3 স্টেজ ডিডিএমও ইউজ হইতে পারে। সেটা মোস্ট পাবলিকলি ট্রেডেড কোম্পানিজ আর এক্সপেক্টেড টু হ্যাভ 3 স্টেজ ডিভিডেন্ড গ্রোথ সাচ এস আপনার গ্রোথ স্টেজ, দেন ট্রানজিশন, ম্যাচুরিটি। অর্থাৎ গ্রোথ স্টেজে এমন হইতে পারে যে আপনার ডিভিডেন্ডের হয়তো বা গ্রোথটা কম, দেন ট্রানজিশন টাইমে হয়তো বা তারা ডিভিডেন্ডটা বাড়াতে পারে, এন্ড দেন ম্যাচুর যখন হয়ে যাবে তখন একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করতে পারে। একেবারেই ইনিশিয়াল স্টেজে কি হয়, তখন হচ্ছে কোম্পানির ক্যাশের প্রয়োজন অনেক বেশি হয়, তখন এমনও হইতে পারে যে ডিভিডেন্ড গ্রোথটা কম থাকলো, সে এখানে থাকলো হচ্ছে 2%। দেন যখন একটু ম্যাচিউরড হলো তখন সেটাকে আমরা বলতেছি ট্রানজিশন স্টেজ। ওই স্টেজে এসে আপনার অ্যানুয়াল ডিভিডেন্ড গ্রোথটা হয়তো বা আপনার 15% হলো। দেন সেটা হয়তো একটা সময় পর্যন্ত সে 10 ইয়ার্স রান করলো, দেন হচ্ছে ম্যাচিউরড স্টেজে যখন পৌঁছায় গেল, তখন আপনার ডিভিডেন্ড গ্রোথটা হয়তো কমে একটা স্টেবল রেট সে 5%-এ চলে আসলো। ইট ইজ অলসো পসিবল যে এরকম 3টা স্টেজও থাকতে পারে। ইন দিস কেস আমরা কি করতে পারি, 3 স্টেজ ডিডিএম ইউজ করতে পারি। ইফ দেয়ার ইজ মোর স্টেজেস অ্যাসিউম, দেন দিস মডেল ক্যান বি এক্সটেন্ডেড টু কভার দ্য স্টেজেস। কোনো কোম্পানি যদি 5টা স্টেজ থাকে ওইটাও কভার করা যায়। মূল বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে কয়টা স্টেজ থাকবে এগুলাকে আমরা ম্যানুয়ালি ডিভিডেন্ড কত হবে কোন ইয়ারে বের করে ফেলবো, আর লাস্ট যেটা কনস্ট্যান্ট গ্রোথ থাকবে, যেটা আসলে পারপিচুয়াল আজীবন ওই রেটে গ্রো করবে বলে আমরা মনে করছি, ওই জায়গাটাতে গিয়ে আমরা হচ্ছে সিঙ্গেল স্টেজ ডিডিএম এর যে ফর্মুলাটা, ওই ফর্মুলা ইউজ করে ভ্যালুটা ডিটারমাইন করব। নেক্সট এলওএস, এক্সপ্লেইন দ্য রেশনাল ফর ইউজিং প্রাইস মাল্টিপলস টু ভ্যালু ইকুইটি, হাউ টু প্রাইস how the price to earning multiple relates to fundamentals and the use of multiples based on comparables। এখানে আমরা যখন প্রথম দিকে দেখেছিলাম যে 3টা ওয়ে হইতে পারে, একটা হচ্ছে অ্যাসেট বেসড ভ্যালুয়েশন, মাল্টিপল, আর একটা হচ্ছে কি ক্যাশ ফ্লো বেসড ডিসকাউন্টিং মডেল, যেটা প্রেজেন্ট ভ্যালু মডেল। সো প্রেজেন্ট ভ্যালু মডেলটা আমরা এই পর্যন্ত দেখলাম, এখন আমরা দেখবো যে প্রাইস মাল্টিপলটা দেখবো। So price multiple টা কি, ratio of share price and cash flow or other value। শেয়ার প্রাইসের সাথে, অর্থাৎ প্রাইসটা আমরা নিউমারেটরে রাখবো আর ডিনোমিনেটরে আদার অন্য কোনো ফান্ডামেন্টাল ফ্যাক্টরকে আমরা রেখে যে রেশিওটা বের করি সেটাই হচ্ছে প্রাইস মাল্টিপল। সো আমরা একটা কোম্পানির রেশিও বের করে ওইটাকে আরেকটা কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করে সাবজেক্ট বা টার্গেট কোম্পানির প্রাইসটা আমরা ডিটারমাইন করার চেষ্টা করি। Rationale for using can be compared with other companies across time, good for screening stocks, easy to understand. Use of multiples based on comparables. Law of one price suggests that comparable companies should have same price multiple. ল অফ ওয়ান প্রাইস কি বলতেছে, দুইটা কোম্পানি সে এবিসি এবং XYZ, দুইটা যদি কম্পারেবল কোম্পানি হয় তাহলে দুইটা কোম্পানির প্রাইস মাল্টিপল শুড বি সেম। প্রাইস টু আর্নিং বা প্রাইস টু ক্যাশ ফ্লো যেটাই বলি না কেন, দ্যাট শুড বি সেম। এটা যদি হয় হচ্ছে 10, দিস ওয়ান শুড বি 10 as well. If this is like 7, this should be 7 as well. কেন 7 হবে, কারণ হচ্ছে যদি এবিসি কোম্পানি 10 টাকা আর্ন করে, তার প্রাইস হওয়া উচিত 10 টাইম পিই, যেহেতু 10 তার মানে 100 টাকা।
XYZ কোম্পানি যদি 20 টাকা আর্ন করে, তার প্রাইস হওয়া উচিত 200 টাকা, তাই তো? তার মানে হচ্ছে যে দুইটা কোম্পানি কম্পারেবল হইলে তাদের প্রাইস মাল্টিপলটা সেম হবে, অর্থাৎ তাদের প্রাইস টু যে আদার ফান্ডামেন্টাল সেটা যে রেশিওটা, এই রেশিওটা সেম হবে। তো তাহলে আমার সাবজেক্ট কোম্পানি যদি হয় হচ্ছে XYZ, আমরা এবিসির মাল্টিপলকে XYZ এ ইউজ করে আমরা তার একটা ভ্যালু ডিটারমাইন করতে পারি। এনি কোম্পানি হ্যাভিং লোয়ার দেন অ্যাভারেজ প্রাইস মাল্টিপল ইজ আন্ডারভ্যালুড। কোনোটার যদি প্রাইস মাল্টিপল কম হয় সেটা হচ্ছে আন্ডারভ্যালুড, আর বেশি হলে সেটা ওভারভ্যালুড। ইন দ্য লং রান প্রাইস মাল্টিপলস মে কনভার্জ টু কম্পারেবলস অ্যাভারেজ। ইন দ্য লং রানে কি হয়, লং রানে আপনার এই যে প্রাইস মাল্টিপল গুলা যদি আপনার অ্যাবাভ অ্যাভারেজ থাকে, আমরা ধরে নেই যে এটা কমে হয়তো অ্যাভারেজের কাছাকাছি আসবে, আর যদি কম থাকে অ্যাভারেজ থেকে, সেই ক্ষেত্রে এটা হয়তোবা অ্যাভারেজ বেড়ে অ্যাভারেজের কাছাকাছি যাবে। এটা আমরা কিসের উপরে বেস করি বলি? এই কথাগুলো আসে হচ্ছে ল অফ ওয়ান প্রাইস থেকে। রিলেশনশিপ অফ পিই উইথ ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালের সাথে এই যে রেশিও, এটার আপনার রিলেশনশিপটা কিভাবে আসে? সো আমরা সিম্পলি ধরেন পিই, প্রাইস টু আর্নিং রেশিও যদি দেখি, বা হচ্ছে আমরা প্রথমে আমরা আসি হচ্ছে গিয়ে যে ডিভিডেন্ড গ্রোথ মডেলটা, এটা কি সিঙ্গেল স্টেজ ডিভিডেন্ড গ্রোথ মডেল। এই ক্ষেত্রে আমরা কি দেখি? আমরা দেখি হচ্ছে প্রাইস ইকুয়াল টু D1 নেক্সট ইয়ারের ডিভিডেন্ড ডিভাইডেড বাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মাইনাস গ্রোথ রেট। এইটা কি আমরা কি করতে পারি? আমরা কিন্তু ইন্টারপ্রেট করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রেশিওতে কনভার্ট করতে পারি। কনভার্ট করে আমরা দেখতে পারি যে এটার সাথে আসলে ফান্ডামেন্টাল গুলো কি? ফান্ডামেন্টালটা হচ্ছে গ্রোথ, তারপরে হচ্ছে আপনার রিকোয়ার্ড রিটার্ন, এগুলা যে সম্পর্কটা কিভাবে ডিটারমাইন হয়। সো আমরা বোথ সাইডকে যদি আমরা দিয়ে ডিভাইড করি, ইটা কি? হচ্ছে আর্নিং। বোথ সাইডকে আমরা আর্নিং দিয়ে ডিভাইড করি, তাহলে আপনার এখানে কি আসতেছে? পিই রেশিও। আমরা এখানে যেটা পাচ্ছি প্রাইস টু আর্নিং রেশিও পাচ্ছি, ইকুয়াল টু এটা কি? এটা হচ্ছে আপনার D1 ডিভাইডেড বাই E1 হচ্ছে পে আউট রেশিও বা পি। অর্থাৎ আর্নিং যদি আমার 10 টাকা হয়, তার মধ্যে আমি 5 টাকা দিয়ে দিচ্ছি, পে আউট রেশিও কত? 0.5 বা 50%। আর নিচে যে অংশটা এটা ঠিক আছে। সো ইফ দিস ইজ বেসড অন ফান্ডামেন্টাল, তাহলে আমরা কি বলতে পারি? এই রেশিওটাও ফান্ডামেন্টালের সাথে সম্পর্কযুক্ত। ফান্ডামেন্টাল ফ্যাক্টর সাচ এজ রিকোয়ার্ড রিটার্ন, গ্রোথ রেট ইজ দ্য বেসিস ফর পিই রেশিও। হায়ার রিকোয়ার্ড রিটার্ন ডিক্রিজেস পিই। আমাদের এই আর রিকোয়ার্ড রিটার্ন যদি বেড়ে যায়, তাহলে কি হবে? প্রাইস আর্নিং রেশিওটা নর্মালি কমে যাবে। হায়ার গ্রোথ ইনক্রিজেস পিই। যদি একটা কোম্পানির গ্রোথ বেশি হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের ডিনোমিনেটরটা কমে যাবে। ডিনোমিনেটরটা কমে গেলে আমাদের প্রাইস আর্নিং রেশিওটা বেড়ে যাবে। কারণ আমরা পিই কে কিভাবে লিখলাম? পিই ইকুয়াল টু, উই ক্যান সে পে আউট রেশিও, পি ডিভাইড পে আউট ডিভাইডেড বাই আর মাইনাস জি, তাই তো? সো আর যদি বেড়ে যায়, তার মানে ডিনোমিনেটর বেড়ে যাবে। ডিনোমিনেটর বেড়ে গেলে পি কমে যাবে। জি যদি বেড়ে যায়, তাহলে কি হবে? আর মাইনাস জি, ডিনোমিনেটরটা কমে যাবে। ডিনোমিনেটর কমে গেলে আমাদের প্রাইস আর্নিং রেশিও বেড়ে যাবে। Payout ratio is usually positively related to PE ratio, but it may not be so due to dividend displacement of earning. Normally PE রেশিওটা, পেআউট রেশিওটা, এই যে পেআউট রেশিওটা, এটা নর্মালি পজিটিভলি রিলেটেড পিই রেশিওর সাথে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি পেআউট রেশিওটা যদি বেড়ে যায়, পেআউট রেশিওটা যদি আপনি বাড়ায় দেন, তাহলে কি হবে? আমাদের রিটেনশনের পরিমাণটা কমে যাবে। রিটেনশনের পরিমাণটা কমে গেলে ভবিষ্যতে আমাদের আর্নিং হয়তো কমে যেতে পারে। আমার 10 টাকা প্রফিট হয়েছে এই বছর, আমি যদি 10 টাকাই ডিস্ট্রিবিউট করে দিই, নেক্সট ইয়ারে আমার হয়তোবা তেমন কোনো গ্রোথ থাকবে না আর্নিং এর, বিকজ যা আর্ন করলাম সবই আমি দিয়ে দিলাম। কিন্তু আমি যদি রিটেনশন করে রাখি কিছু টাকা, তাহলে কি ওই টাকা থেকে আমাদের সাম এক্সট্রা রিটার্ন জেনারেট হবে।
এখন এই মাল্টিপল গুলা কি কি হতে পারে? একটা হচ্ছে প্রাইস টু আর্নিং, পিই রেশিও যেটাকে বলি, প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। আরেকটা হতে পারে প্রাইস টু ক্যাশ ফ্লো, সেটা কি প্রাইস ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো পার শেয়ার। প্রাইস টু সেলস, প্রাইস ডিভাইডেড বাই সেলস পার শেয়ার। রেভিনিউ, সেলস বা রেভিনিউ পার শেয়ার। প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু পার শেয়ার। বুক ভ্যালুটা কি অ্যাকাউন্টিং ভ্যালু, আর প্রাইসটা কি মার্কেটে যে প্রতিটা শেয়ার যে প্রাইসে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে প্রাইস। এখন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, শেয়ার প্রাইস আপনার বিএসএ, তিনটা কোম্পানি, ওদের মার্কেটের শেয়ার প্রাইস দেয়া আছে। শেয়ার প্রাইসটা কি পি। আর্নিং পার শেয়ার দেয়া আছে, ক্যাশ ফ্লো পার শেয়ার দেয়া আছে, সেলস পার শেয়ার দেয়া আছে, বুক ভ্যালু পার শেয়ার দেয়া আছে। এখান থেকে আমরা কি করব? ক্যালকুলেট করতে হবে পি রেশিও, প্রাইস টু ক্যাশ ফ্লো, প্রাইস টু সেলস, প্রাইস টু বুক ভ্যালু। এগুলা বের করার পরে তারপর কি, ইফ দিস আর কম্পারেবল কোম্পানিজ, আইডেন্টিফাই ওভার ভ্যালুড, আন্ডার ভ্যালুড কোম্পানিজ। তো আমরা ওভার ভ্যালুড এবং আন্ডার ভ্যালুড বের করার জন্য আমরা কি করতে হবে? অলসো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে অ্যাভারেজ। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, সে আমরা প্রথমে ক্যালকুলেট করি হচ্ছে প্রাইস টু আর্নিং, পি। সো পি ক্যালকুলেট করতে গেলে আমরা কি করব? প্রাইস ডিভাইডেড বাই আর্নিং, তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে 60 ডিভাইডেড বাই 7.48। তাহলে এখানে কত আসবে আমাদের? 8.02। সেম ওয়েতে আমরা এটা করব 175 ডিভাইডেড বাই 16, যেটাতে আমাদের পি কত আসবে? পি আসবে হচ্ছে 10.9। এর ক্ষেত্রে 60 ডিভাইডেড বাই 6.8, এখানে আমাদের পি আসবে হচ্ছে 8.82। সিমিলার ফর্মুলা। তাহলে অ্যাভারেজ কত হবে? আমরা যদি অ্যাভারেজটা দেখি, অ্যাভারেজ হচ্ছে 8.02 প্লাস 10.9 প্লাস 8.82 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3, তিনটা কোম্পানির অ্যাভারেজ। সো 8.02 প্লাস 10.9 প্লাস 8.82 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 9.25। তাহলে আমাদের এখানে পি, প্রাইস আর্নিং রেশিওর অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 9.25। এখন প্রাইস আর্নিং রেশিও 9.25 এর উপরে যদি হয় তাহলে সেটা হচ্ছে ওভার ভ্যালুড, আর 9.25 এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে আন্ডার ভ্যালুড। সো বেসড অন প্রাইস আর্নিং রেশিও কোনটা আমাদের ওভার ভ্যালুড? ওভার ভ্যালুড হচ্ছে দিস ওয়ান, ওভার ভ্যালুড, তাই তো। আর আন্ডার ভ্যালুড কোনটা? বি আর এ হচ্ছে আন্ডার ভ্যালুড। সে আমরা বলতে পারি ইউভি আন্ডার ভ্যালুড, ইউভি আন্ডার ভ্যালুড। সিমিলার ওয়েতে প্রাইস টু ক্যাশ ফ্লো, পি ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? সেম 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 ওয়েতে আমরা ক্যালকুলেট করতে পারি প্রাইস ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো পার শেয়ার। দ্যাট মিনস 60 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 7.5। নেক্সট আসবে হচ্ছে আপনার 10.29, দেন 8.33। সো এটা আমরা অ্যাভারেজ করলে যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে 8.71। সো 8.71 যদি অ্যাভারেজ হয়, কোনটা ওভার ভ্যালুড কোনটা আন্ডার ভ্যালুড? এই ক্ষেত্রেও আমাদের এস হচ্ছে ওভার ভ্যালুড আর বি এবং এ হচ্ছে আন্ডার ভ্যালুড। সেলস পার শেয়ার, এখানে হচ্ছে প্রাইস টু সেলস। প্রাইস টু সেলস যদি আমরা বের করতে চাই, সিমিলার ওয়েতে 60 ডিভাইডেড বাই 95, প্রাইস টু সেলস হচ্ছে 0.63। দেন এস এর ক্ষেত্রে এটা হবে 3.3, আর এর ক্ষেত্রে 0.71। সো এক্ষেত্রে আমাদের অ্যাভারেজ হচ্ছে 1.55। তাহলে এই ক্ষেত্রে আপনার ওভার ভ্যালুড কোনটা? ওভার ভ্যালুড, দিস ওয়ান ইজ ওভার ভ্যালুড, আর বাকি দুইটা আন্ডার ভ্যালুড। এখন বুক ভ্যালু পার শেয়ার, প্রাইস টু বুক ভ্যালু, পিবি, পি বাই বি।
সেম ওয়েতে আমরা ক্যালকুলেট করব 60 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু 1। নেক্সট ওয়ান উইল বি 175 divided by 78, 2.24. A will be 0.97। এই ক্ষেত্রে আমাদের এভারেজ হচ্ছে 1.40। সো এখানেও আমরা দেখতেছি যে ওভার ভ্যালুড হচ্ছে এস আর আন্ডার ভ্যালুড হচ্ছে বি এবং এ। তাহলে আমরা কি কনক্লুড করতে পারি? আমরা কনক্লুড করতে পারি যে এস এর প্রাইস, এস হচ্ছে আপনার ওভার ভ্যালুড ওভারঅল, আর এ এবং বি হচ্ছে আন্ডার ভ্যালুড। এখন আমরা মাল্টিপল কভার, স্টিল উই আর ইন মাল্টিপল, এন্টারপ্রাইজ মাল্টিপল। মাল্টিপলের মধ্যে আমরা একটা দেখেছিলাম প্রাইস মাল্টিপল, এতক্ষণ পর্যন্ত আমরা কভার করলাম প্রাইস মাল্টিপল, এখন আমরা দেখব হচ্ছে এন্টারপ্রাইজ মাল্টিপল। সো এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপল বের করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? এন্টারপ্রাইজ ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এন্টারপ্রাইজ ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে কি নিয়ে আসবো? মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা কিভাবে বের করি? প্রাইস পার শেয়ার ইনটু নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, নাম্বার অফ শেয়ার। এটাতে আমরা কি পাই? মার্কেট ক্যাপিটালাইজেশন পেয়ে যাই। মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে আমরা অ্যাড করব হচ্ছে প্রেফার্ড স্টক। ওই কোম্পানির যদি কোনো প্রেফার্ড স্টক ইস্যু করা থাকে সেইটা আমরা অ্যাড করব মার্কেট ভ্যালু অফ প্রেফার্ড স্টক। সেম ওয়েতে প্রেফার্ড স্টকের প্রাইস মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ প্রেফার্ড স্টক। ওইটার সাথে অ্যাড করব আমরা মার্কেট ভ্যালু অফ ডেব্ট। কোনো ধরনের ডেব্ট যদি থাকে তাহলে সেই ডেব্টের মার্কেট ভ্যালু। তো ডেব্টটা কি হইতে পারে? একটা হচ্ছে সে বিভিন্ন জায়গা থেকে লোন নিল, সেটাও হইতে পারে, বা বন্ড ইস্যু করে থাকতে পারে। ওইটা টোটাল মার্কেট ভ্যালু কত আছে সেই ডেব্টের, সেইটা আমরা অ্যাড করব। এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে যে কোনো ধরনের ক্যাশ এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেটা আমরা ইজিলি এন্ড ক্যাশ করে ফেলতে পারবো ওইটা মাইনাস করব। মাইনাস করার পরে যে ভ্যালুটা পাবো সেটাকে বলছি আমরা এন্টারপ্রাইজ ভ্যালু। So enterprise value is the total market value of the company. কোম্পানিটার টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু। মোস্ট কমন এন্টারপ্রাইজ ভ্যালু রেশিও হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু টু ইবিআইটিডিএ। ইবিআইটিডিএটা কি? ইবিআইটিডি হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। সো আমরা যদি ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে যদি আমাদের কিছুটা ধারণা থাকে, ইবিআইটিডিএ আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে পেয়ে থাকি বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা পেয়ে থাকি। তো ইনকাম স্টেটমেন্টে কি হয়? প্রথমে থাকে হচ্ছে সেলস বা রেভিনিউ, সেখান থেকে আমরা কি করি? কস্ট অফ সেলস বাদ দিই, সিওজিএস, কস্ট অফ সেলস বাদ দিই। বাদ দিলে পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট বা জিপি। গ্রস প্রফিট থেকে আমরা কি করি? অপারেটিং এক্সপেন্স বাদ দিই। অপারেটিং এক্সপেন্স বাদ দিই। অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। সেখান থেকে আমরা কি করি? আমরা হচ্ছে ফাইন্যান্স এক্সপেন্স, ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা আমরা মাইনাস করি। ফাইন্যান্স এক্সপেন্স আমরা মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইবিআইটি। সো ইবিআইটি, ইবিআইটি থেকে আমরা মাইনাস করি হচ্ছে ট্যাক্স, সরি এটা হচ্ছে ইবিটি, এটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। সেখান থেকে আমরা ট্যাক্স মাইনাস করি। ট্যাক্স মাইনাস করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে নেট প্রফিট। তাহলে আপনার এখানে ইবিআইটি কোথায়? ইবিআইটিডিএ কোথায়? ইবিআইটিডিএ, সো এটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। তো তার মানে তারও আগে যেতে হবে। আমরা কি বলছি যে বিফোর ইন্টারেস্ট অ্যাজ ওয়েল, তার মানে ইন্টারেস্টেরও আগে যেতে হবে, এখানে আসতে হবে অপারেটিং প্রফিট। সো অপারেটিং প্রফিট আসলে এটা তো ইবিআইটিডিএ না। এখানে কি আছে? এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আপনার যেটা ইনক্লুডেড সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন অপারেটিং এক্সপেন্সের মধ্যে ইনক্লুড। তার মানে গ্রস প্রফিট থেকে আমরা ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন বাদ দেওয়ার পরে আমরা অপারেটিং প্রফিটটা পেয়েছি। তার মানে অপারেটিং প্রফিটের সাথে যদি আমরা ওই ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশনটা অ্যাড ব্যাক করি তাহলেই আমরা
ইবিআইটিডিএ বা আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশনটা আমরা পেয়ে যাব। সো আমরা ইভি যদি ক্যালকুলেট করি, ইবিআইটিডিএ ক্যালকুলেট করি, দেন আমরা ইভি কে ইবিআইটিডিএ দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু রেশিও। ইবিআইটিডিএ কেন ইউজ করা হয়? অনেক ক্ষেত্রে আপনার ক্যাশ ফ্লোটাও এই ক্ষেত্রে ইউজ করা হয়। ইবিআইটিডিএ ইউজ করার একটা কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের প্রপার ক্যাশ ফ্লোটা থাকে না, তখন আমরা অ্যাজ এ প্রক্সি, ক্যাশ ফ্লোর প্রক্সি হিসেবে ইবিআইটিডিএটা ইউজ করে থাকি। Useful when comparable companies have varied capital structure, companies have negative earnings, P ratio cannot be calculated. সো আমাদের যখন প্রাইস আর্নিং রেশিও ক্যালকুলেট করা যাচ্ছে না, অর্থাৎ আর্নিং যদি নেগেটিভ থাকে তাহলে তো আমরা প্রাইস আর্নিং রেশিও ক্যালকুলেট করতে পারছি না। আর্নিং মানে কি? এই যে নেট প্রফিট। সো নেট প্রফিটে আসার আগে আমরা অনেক কিছু বাদ দিয়ে তারপরে আসতেছি, তো চান্সেস আর যে নেট প্রফিট নেগেটিভ হলেও আর্নিং বিফোর ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, দ্যাট উইল বি পজিটিভ। কারণ অপারেটিং প্রফিটের সাথে আমরা ডেপ্রিসিয়েশন অ্যাড ব্যাক করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। সো আমরা কি করতে পারি? যে ক্ষেত্রে আর্নিং নেগেটিভ সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা যেহেতু পিটা ইউজ করতে পারছি না, অল্টারনেটিভ হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। আবার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার যদি হয়, যেমন হচ্ছে দুটা কোম্পানি কম্পারেবল ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে একটার ডেব্ট অনেক বেশি আর একটার ডেব্ট অনেক কম, এই ধরনের যদি হয় সেক্ষেত্রে আপনার ইভি রেশিওটা ভালো কাজ করবে। এখন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এবিসি কোম্পানি হ্যাজ স্টক প্রাইস 60 and নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং হচ্ছে 211 মিলিয়ন। So market value of debt is 3 billion, market value of preferred share 1 billion, cash equivalent 300 million. If EBITDA is 1 billion, calculate EBITDA. ঠিক আছে, EBITDA সরাসরি এখানে দেয়া আছে। সো আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু বের করা। সো ইভি বের করতে গিয়ে আমরা প্রথমে কি বলেছি? মার্কেট ক্যাপিটালাইজেশন, মার্কেট ক্যাপ। সো মার্কেট ক্যাপটা আমরা কিভাবে বের করব? প্রাইস ইনটু নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। সো প্রাইস কত আছে? $60 আর নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং হচ্ছে 211 মিলিয়ন। সো $60 মাল্টিপ্লাইড বাই 211, so that should be 12,660 মিলিয়ন। দেন আমরা কি করব? এটার সাথে অ্যাড করব। কি অ্যাড করব? আমাদের মার্কেট ভ্যালু অফ ডেব্ট, ডেব্ট অ্যাড করব। মার্কেট ভ্যালু অফ ডেব্ট। আচ্ছা, মার্কেট ভ্যালু ডেব্টের মার্কেট ভ্যালু বলতেছি কেন? আমরা শুধু ডেব্ট কেন বলছি না? কারণ হচ্ছে সে আপনি বন্ড ইস্যু করলেন, বন্ডটা আপনি হয়তো ফেস ভ্যালু আছে হচ্ছে আপনার $1,000 করে, বাট মার্কেটে হয়তো ট্রেড হচ্ছে $900 অথবা $1,100। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ফেস ভ্যালুটা কনসিডার করব না, আমরা দেখবো হচ্ছে মার্কেটে এটা কি রেটে ট্রেড হচ্ছে সেটাকে আমরা এই ক্ষেত্রে ইউজ করব। তো এখানে সরাসরি দেয়া আছে যে 3 বিলিয়ন হচ্ছে মার্কেট ভ্যালু। সো 3 বিলিয়ন মানে হচ্ছে 3000 মিলিয়ন। তারপরে কি করব? আমরা অ্যাড ব্যাক করব প্রেফার্ড শেয়ার, মার্কেট ভ্যালু অফ প্রেফার্ড শেয়ার। মার্কেট ভ্যালু অফ প্রেফার্ড শেয়ার কত? 1 বিলিয়ন, দ্যাট মিন্স হচ্ছে 1000 মিলিয়ন। সো এখান থেকে আমরা মাইনাস করতে হবে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে 300 মিলিয়ন, এটা আমাদের মাইনাস করতে হবে। সো আমরা সব যোগ করলে অল টুগেদার যেটা পাই 16,360 মিলিয়ন বা 16.36 বিলিয়ন। দেন আমরা হচ্ছে জাস্ট রেশিওটা ক্যালকুলেট করব, ইভি ডিভাইডেড বাই ইবিআইটিডিএ। সো ইভি হচ্ছে 16,360 আর হচ্ছে আপনার ইবিআইটিডি হচ্ছে 1 বিলিয়ন, দ্যাট মিনস হচ্ছে 1000 মিলিয়ন, ইকুয়াল টু
16.36। সো এইভাবে আমরা রেশিওটা বের করতে পারি। তো রেশিওটা বের করে আমরা ডিফারেন্ট অন্য কোম্পানি সিমিলার টাইপের কোম্পানির সাথে আমরা সেটা কম্পেয়ার করতে পারি। এখন আমরা আসি যে লাস্ট এলওএস। লাস্ট এলওএসটা কি? ডেসক্রাইব অ্যাসেট বেসড ভ্যালুয়েশন মডেলস এন্ড দেয়ার ইউজেস ইন এস্টিমেটিং ইকুইটি ভ্যালু। সো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে মাল্টিপ্লায়ার মডেল, প্রথমে আমরা দেখেছি প্রেজেন্ট ভ্যালু মডেল, তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম মাল্টিপ্লায়ার মডেল। এখন আমরা দেখবো অ্যাসেট বেসড ভ্যালুয়েশন মডেল। সো এই ক্ষেত্রে একটা হচ্ছে আপনার ইকুইটি ভ্যালু। আমরা ইকুইটি ভ্যালু বের করতে পারি। ইকুইটি ভ্যালু কিভাবে বের করি? মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস মার্কেট ভ্যালু অফ লায়াবিলিটিস। এখান থেকে আমরা ইকুইটি ভ্যালু বের করতে পারি। সো একটা কোম্পানি ধরেন মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস এর মধ্যে আপনার এখানে কিন্তু ইকুইটি বলা হয় নাই, এখানে কি বলা হয়েছে? মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস। অ্যাসেটের মধ্যে কি আছে? যে টোটাল অ্যাসেট গুলার যে ভ্যালু আছে সেখান থেকে আমরা টোটাল যে লায়াবিলিটিস গুলো আছে সেগুলা মাইনাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে ইকুইটি ভ্যালু। Uses estimates of the market or fair value of the company's assets and liabilities. Work এটা বেশি কাজ করে কোথায়? Work well for companies that do not have high proportion of intangible or of the book asset. Of the book asset যদি খুব বেশি না থাকে সেই ক্ষেত্রে এটা বেশি কাজ করে থাকে। যেমন হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বেশি থাকে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলো ভ্যালুয়েশন করাটা একটু ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আপনার এটা খুব বেশি কাজ করে না। যেমন আইটি কোম্পানিগুলোকে আপনি অ্যাসেট বেস ভ্যালুয়েশন করলে আসলে খুব একটা কিছু আপনি পাবেন না, কারণ হচ্ছে তাদের অ্যাসেট গুলো হচ্ছে মূলত ইনট্যাঞ্জিবল। Start with balance sheet items and adjust accordingly. For most companies, however, balance sheet values are different from market value and the market values can be difficult to determine. Problem এটা কি? লিমিটেশনটা কি? যে আপনার আমরা তো শুরু করব ব্যালেন্স শিট ভ্যালু থেকে, কিন্তু মার্কেট ভ্যালু অনেক ক্ষেত্রেই আপনার অনেক ডিফারেন্ট হয় বুক ভ্যালু থেকে। সেই ক্ষেত্রে আপনার অ্যাডজাস্টমেন্ট গুলোও অনেক ডিফিকাল্ট হয়ে যায়। Difficult to estimate price during hyperinflationary environment. যেমন এই যে বর্তমান সময় আপনি কোনো কোম্পানির অ্যাসেট ভ্যালুয়েশন করতে গেলে এটা আসলে বেশ ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনার ডলারের প্রাইস যেভাবে বাড়ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, তাই না? সব অ্যাসেটের দাম বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার এস্টিমেট করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইউজফুল ইন কনজাংশন উইথ আদার মেজার্স অর ওয়েন আদার মেজার্স আর ডিফিকাল্ট টু এস্টিমেট। সো অনেক সময় আমরা অ্যাসেট বেস ভ্যালুয়েশনটা করতে পারি কি আদার অন্য একটা মেজারের সাথে একসাথে আমরা এটাও করে দেখতে পারি, বা হচ্ছে গিয়ে যখন আরেকটা মেজার করা ডিফিকাল্ট তখন হচ্ছে গিয়ে আমরা এটা ইউজ করতে পারি। সো আমাদের মোটামুটি এই পর্যন্তই, বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টারের ভিতরে যে কোশ্চেন গুলা আছে, এক্সাম্পল গুলা আছে, সেগুলা দেখবেন। আমরা একটু দেখব দুই একটা আমরা একসাথে এখন দেখব কয়েকটা এক্সাম্পল এবং বুঝার চেষ্টা করব। আমরা একটু এক্সাম্পল গুলো, যেহেতু আমাদের টাইম আছে, আমরা কিছু এক্সাম্পল এখন একটু আলোচনা করব একসাথে এবং দেখবো যে আপনারা আপনাদের আপনাদের যে আইডিয়া সেটাও আপনারা বলবেন, ঠিক আছে? So an analyst finds that all securities analyzed have estimated value higher than value কি আছে? আমরা ভ্যালু ঠিক করলাম, সেই ভ্যালুটা কি হায়ার দেন হচ্ছে মার্কেট প্রাইস, তাহলে এটা কি হবে? ওভারভ্যালুড স্যার। হ্যাঁ, হায়ার দেন দেয়ার মার্কেট প্রাইস, তাহলে কি এটা না, ইন্ট্রিনসিক ভ্যালু হায়ার। একটু খেয়াল করে দেখবেন আমরা যখন হ্যাঁ আন্ডার ভ্যালুড। কেন আন্ডার ভ্যালুড? কারণ ইন্ট্রিনসিক ভ্যালু ধরেন $100, মার্কেট প্রাইস হচ্ছে $90।
ঠিক আছে, সো এটা কি আন্ডার ভ্যালুড। তারপরে এরপরের কোশ্চেনটা যদি দেখেন, অ্যানালিস্ট ফাইন্ডস যে নিয়ারলি অল কোম্পানি সেগমেন্টস হ্যাভ কমন শেয়ারস হুইচ আর ট্রেডিং এট প্রাইসেস অ্যাবাভ, তার মানে পি গ্রেটার দেন ভি, ভ্যালুর থেকে প্রাইস বেশি। দিস মার্কেট সেগমেন্ট ইজ ওয়াইডলি ফলোড বাই অ্যানালাইসিস হুইচ অফ দ্য, দেখেন একটা জিনিস খেয়াল করবেন, ওয়াইডলি ফলোড বাই অ্যানালিস্ট, ওয়াইডলি ফলোড বাই অ্যানালিস্ট যদি হয়, নর্মালি হচ্ছে গিয়ে অনেকে যদি ফলো করে, অনেক অ্যানালিস্ট যদি এখানে থাকে, তাহলে পসিবিলিটি বেশি এটা ফেয়ারলি ভ্যালুড হবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডেসক্রাইবস অ্যানালিস্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখেন কয়েকটা জিনিস আছে এখানে বলা হচ্ছে যে, আবারও যদি একটু দেখেন, অ্যানালিস্ট ফাইন্ডস নিয়ারলি অল কোম্পানিজ, নর্মালি একটা মার্কেটে অল কোম্পানিজ আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড হওয়ার কথা না, ঠিক আছে। তার মানে এই যে অ্যানালিস্ট, একজন অ্যানালিস্টের মত, অ্যানালিস্ট যে ভ্যালুটা বাহির করেছে, তার এস্টিমেট থেকে সব প্রাইস গুলা, মার্কেটে প্রাইস অনেক বেশি, তার মানে কি তার অ্যানালাইসিসের মধ্যে ভুল থাকতে পারে, তাই তো। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি অ্যান্সার চয়েস গুলো এই কারণে দেখতে হবে, ঠিক আছে। অ্যান্সার চয়েসে কি বলছে, ইস্যু সেল রিকমেন্ডেশন, যদি ট্রুলি প্রাইস হায়ার হয় ইন্ট্রিনসিক ভ্যালু থেকে, তাহলে সেল রিকমেন্ডেশন সে করতেই পারে। সেকেন্ড অপশন বলছে বাই রিকমেন্ডেশন কোনোভাবেই হবে না, সো এটা বাদ। তারপর এটা কি বলছে, রি-এক্সামাইন দ্য মডেল ইনপুটস ইউজড ইন দ্য ভ্যালুয়েশন, কারণ আমরা কি বলছি যে ভ্যালুয়েশনের ক্ষেত্রে মডেল ইনপুট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, গার্বেজ ইন গার্বেজ আউট। সো যেহেতু অনেক অ্যানালিস্ট এখানে আছে, কিন্তু একজন অ্যানালিস্টের ভ্যালুয়েশন থেকে প্রাইস অলমোস্ট সবগুলাই হায়ার, তার মানে দেয়ার ইজ পসিবিলিটি যে ইনপুটে কোনো প্রবলেম আছে, তাই তো। এই ক্ষেত্রে এক্সামাইন করতে হবে হচ্ছে যে ইনপুটটা। তারপরে কি বলছে, অ্যানালিস্ট ইউজিং নাম্বার অফ মডেলস এন্ড রেঞ্জ অফ ইনপুট এস্টিমেটস সিকিউরিটিজ ভ্যালু টু বি 250 থেকে 250 থেকে 270 এর মধ্যে হওয়া উচিত, সে এস্টিমেট করছে। সিকিউরিটি ট্রেড হইতেছে কত, 265 এ, তার মানে রেঞ্জের মধ্যেই আছে, তাহলে এটা কি ফেয়ারলি ভ্যালুড, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দা ভ্যালু, তার এস্টিমেটেড ভ্যালুর কাছাকাছি আছে, তখন সেটাকে আমরা কি বলতেছি, ফেয়ারলি ভ্যালুড। সো এরপরে, an analyst is estimating the intrinsic value of a new company. The analyst has 1 year of financial statement for the company and has calculated the average values. আচ্ছা দেখেন আপনার কি আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে হচ্ছে 1 বছরের, 1 year, 1 বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, and has calculated the average values of the variety of price multiples for the industry. সে কি গুলো প্রাইস মাল্টিপল, পি রেশিও, প্রাইস মাল্টিপল বের করলো for industry in which the company operates. The analyst plans to use at least one model from each of the 3 categories of valuation model. The analyst least likely to rely on the estimate, কোন এস্টিমেটের উপরে কম রিলাই করতে পারবে। এইখানে আপনার কোশ্চেন যখন আপনারা পড়েন, এখানে কয়েকটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে কি লিস্ট লাইকলি, মোস্ট লাইকলি, এই ধরনের কথা থাকতে পারে। লিস্ট লাইকলি মানে কোনটা প্রযোজ্য হবে না, ঠিক আছে, তার মানে কোনটা আসলে এই ক্ষেত্রে কার্যকর হবে না। এটার অ্যান্সার হবে প্রেজেন্ট ভ্যালু মডেল। কেন প্রেজেন্ট ভ্যালু মডেল? কারণ প্রেজেন্ট ভ্যালু মডেলটা করতে গেলে আপনার ডেটা দরকার হচ্ছে গিয়ে আরো লং টার্ম ডেটা দরকার, শুধুমাত্র 1 year দিয়ে তো আপনি ক্যাশ ফ্লো মডেলিং করতে পারছেন না, তাই তো। দ্যাটস ওয়াই আপনার কি হচ্ছে, এই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু মডেলটা কাজ করবে না, কিন্তু মাল্টিপ্লায়ার মডেল কাজ করবে, একটা সিঙ্গেল পয়েন্ট অফ ডেটা দিয়ে মাল্টিপ্লায়ার মডেল কাজ করবে। অ্যাসেট বেসড ভ্যালুয়েশন মডেলও কাজ করবে, কারণ হচ্ছে গিয়ে রিসেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেখান থেকে অ্যাসেট বেসড ভ্যালুয়েশন মডেলও ইউজ করা যাবে। কিন্তু যদি বলতো যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে আরো 10 বছর আগে, সেই ক্ষেত্রে হয়তো বা অ্যাসেট বেসড ভ্যালুয়েশন মডেলটা কাজ করতো না।
সো আমরা গর্ডন গ্রোথ মডেলের একটু দেখব। এই প্রবলেমটা আমরা দেখব, অ্যাপ্লাইং দি গর্ডন গ্রোথ মডেল। এখানে সিমেন্স এর কথা বলা আছে, যে ওর কথা কি বলছে, অপারেটস ইন ক্যাপিটাল গুডস এন্ড টেকনোলজি স্পেস, ইট ইজ ইনভলভড ইন ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, অটোমেশন, পাওয়ার, ট্রান্সপোর্টেশন সেক্টর, ইট অপারেটস গ্লোবালি and is one of the largest companies in the sector in which it operates. It is a substantial employer in both its original and domestic German market, as well as dozen of countries around the world. Selected financial information গুলা দেয়া আছে 13 থেকে 17 পর্যন্ত, 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত কি দেওয়া আছে, আর্নিং পার শেয়ার ডাটা দেওয়া আছে, ডিভিডেন্ড পার শেয়ার ডাটা দেওয়া আছে, পে আউট রেশিও দেওয়া আছে, রিটার্ন অন ইকুইটি আরওই দেওয়া আছে, এবং আপনার মার্কেটে যে স্টক এক্সচেঞ্জে লিস্টেড সেখানে আপনার প্রাইস কত ছিল সেটা দেওয়া আছে, ইয়ার ইন্ড প্রাইস। এখন আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, ইউজ গর্ডন গ্রোথ মডেল টু এস্টিমেট সিমেন্স ইন্ট্রিনজিক ভ্যালু। সিমেন্সের ইন্ট্রিনজিক ভ্যালু বের করার জন্য আমাদেরকে বলছে গর্ডন গ্রোথ মডেল ইউজ করতে। তো গ্রোথ মডেল ইউজ করতে গেলে আমাদের প্রথমে কি দরকার, আমরা জানি যে গ্রোথ মডেলের ফর্মুলাটা কি, V0 ইকুয়াল টু D1 বা হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি। তাহলে আমরা জি জানি না, তো জিটা আমাদের প্রথমে বের করতে হবে। তো জিটা কিভাবে আমরা বের করতেছি, এখান থেকে আমরা, এখানে কি বলছে, অ্যানালিস্ট এস্টিমেট দ্য গ্রোথ রেট অ্যাপ্রক্সিমেটলি 5.4%। সে কিভাবে বের করছে, হচ্ছে ডিভিডেন্ডের যে দুইটা ওয়েতে আমরা বের করতে পারি গ্রোথ ইকুয়াল টু জি ইকুয়াল টু বি ইন্টু আরওই, এইটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি ডিভিডেন্ডের যে গ্রোথ সেটা আমরা বের করতে পারি। সো যদি আমরা প্র্যাকটিক্যালি ডিভিডেন্ডের গ্রোথটা দেখি, তাহলে আমরা দেখতেছি যে ওভার 4 ইয়ার্স, 1 2 3 4, এখানে একটা গ্রোথ হয়েছে, তারপরে এখানে একটা গ্রোথ হয়েছে, এখানে একটা গ্রোথ হয়েছে, এখানে একটা গ্রোথ হয়েছে। তার মানে আমি কি বলতে পারি, যে আমার টোটাল এখান থেকে আমি জি বের করতে পারি। জি যদি আমি এখান থেকে বের করি, তাহলে কিভাবে বের করব, আমার 3.7 হচ্ছে লাস্ট ডিভিডেন্ড, ইনিশিয়াল ডিভিডেন্ড ছিল 3 টু দি পাওয়ার 1/4। 1/4 কেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, -1। এখানে যদি আমরা বের করি, আমরা দেখবো যে এটা আসবে হচ্ছে 5.4%। ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে জিটা বের করি, তাহলে কি হবে, আমাদের লাস্ট আমাদের রিটার্ন পে আউট রেশিও হচ্ছে 50%। 50% বা অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে যদি অ্যাভারেজ নেই, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা 49% এর মতো হবে। আর আমাদের আরওই অ্যাভারেজ যদি আমরা নিই, অ্যাভারেজ নিলে ইট উইল বি অ্যারাউন্ড 49%। 49% হচ্ছে আমাদের অ্যাভারেজ পে আউট রেশিও, 50 53 40 52 59। আর অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি, এখান থেকে আমরা অ্যাভারেজ যদি করি, দ্যাট উইল বি অ্যাপ্রক্সিমেটলি লাইক 17.3%। সো সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8.5%। আচ্ছা, এখন আমাদের যদি ডিভিডেন্ড গ্রোথের ডেটা সরাসরি দেয়া থাকে, আমরা কোনটা ইউজ করব, এই 8.5 ইউজ করব, নাকি আমাদের অ্যাকচুয়াল যেটা দেয়া আছে সেটা ইউজ করব, অর্থাৎ আমাদের যে ডিপিএস এর যে গ্রোথ আমরা সরাসরি পাচ্ছি ওটা ইউজ করব। উই উইল ইউজ দিস ওয়ান, বিকজ এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের এস্টিমেট করার দরকার নেই, এটা আমরা সরাসরি পাচ্ছি। বাট স্টিল আমরা এটা কেন ক্যালকুলেট করতেছি এই কারণে যে আমরা দুটার মধ্যে দেখার চেষ্টা করতেছি যে ওকে ফাইন, আমরা যদি বেসড অন রিটেনশন রেট আমরা চিন্তা করি, তাহলে আসলে এই যে আপনার ইনক্রিজ ইন গ্রোথ ইন ডিভিডেন্ড সেটা আসলে সাস্টেইন করবে কিনা ইন দ্য লং রান। সো আমরা দেখতেছি যে আমাদের রিটেনশন রেট বেসড যেই আপনার গ্রোথ রেটটা পাচ্ছি সেটা হচ্ছে হায়ার দেন হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিভিডেন্ড গ্রোথ রেট। সো আমরা অ্যাকচুয়ালটাই এক্ষেত্রে আমরা ইউজ করব।
সো অ্যাকচুয়ালটা যদি আমরা ইউজ করি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আপনার দেয়া আছে। সো এটা আমাদেরকে আসলে বের করতে হবে না, বাট এইটা আমরা কিভাবে বের করি, এটাও আমাদের বের করার জন্য আমরা দুইটা ওয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম ইউজ করতে পারি একটা। আরেকটা হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি যে বন্ডের, লং টার্ম বন্ড, ট্রেজারি বন্ডের যে রেট আছে সেটার সাথে আমরা ইকুইটি প্রিমিয়ামটা অ্যাড করতে পারি। সে টি বন্ড, ট্রেজারি বন্ডের সাথে আমরা অ্যাড করতে পারি হচ্ছে ইকুইটি প্রিমিয়াম। সো সিএপিএম ইউজ করে আমরা কিভাবে করি, আরএফ রিস্ক ফ্রি রেট আমরা আলোচনা করেছি ক্লাসে, আরএফ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আরএফ, তার মানে এটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম, সেখান থেকে আমরা বের করতে পারি। তো এখানে যেহেতু আমাদের এই ইনফরমেশন গুলো দেয়া নাই, সো আমরা এই মুহূর্তে এটা এখানে বের করতে পারছি না, আমাদেরকে সরাসরি ইনফরমেশনটা দেওয়া আছে। সো আমাদের আসলে এখানে ক্যালকুলেট করার দরকার নেই, বাট আমাদের জানা দরকার যে আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখন আমরা এই দুইটা মেথডে যে কোনোটা করতে পারি। সো আমরা বেটা বা স্লপটা যেটা আমরা বের করতে পারি যে মার্কেটের সাথে আপনার মার্কেটের সাথে আমরা হচ্ছে গিয়ে স্পেসিফিক স্টকের একটা রিগ্রেশন রান করার মাধ্যমে আমরা যেটা করতে পারি এই বেটাটা ক্যালকুলেট করতে পারি। সো এই দুইটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে যেটা রিয়েলিস্টিক, মোর রিয়েলিস্টিক, সেটা আমরা ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় কি মার্কেটে হয়তো আপনার রিটার্নটা নেগেটিভ, সো ইন দ্যাট কেস এটা আসলে রিয়েলিস্টিক না, বা হচ্ছে সিএপিএম এর মাধ্যমে যে রেটটা আসতেছে সেটা হচ্ছে বন্ডের রেটের থেকেও কম। তো ইকুইটিতে আপনার একটা বন্ডের থেকেও কম রেট অফ রিটার্ন হলে সেটা আসলে অ্যাকসেপ্টেবল না। সেক্ষেত্রে আমরা কি করব যে বন্ডের যে লং টার্ম বন্ডের যে রেট আছে সেটা সম্ভবত আমাদের এখানে আছে হচ্ছে, আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারি যে লং টার্ম যে বন্ড গুলো আছে ওগুলার আপনার ইয়েল্ড সম্ভবত 8.7 বা 9% এর মতো আপনার ইয়েল্ড আছে। তো ওইটার সাথে আপনি কিছু ইকুইটি প্রিমিয়াম অ্যাড করেন, ইকুইটি প্রিমিয়াম অ্যাড করে আপনি ডিসকাউন্ট রেটটা বের করতে পারেন। সো এই ক্ষেত্রে আমাদের 7.5% দেয়া আছে, দেয়া থাকলে ওইটাই আমরা এখানে ইনপুট করলাম। 3.7 হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডিভিডেন্ড, 1 প্লাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি। এখানে আমরা যে রেটটা, যে প্রাইসটা পাচ্ছি সেটা কি 185.7। সো এরপরে যেটা হচ্ছে গিয়ে আমরা পরের কোশ্চেন কি, হাউ মাচ ডাজ দ্য ডিভিডেন্ড গ্রোথ অ্যাজাম্পশন অ্যাড টু ইন্ট্রিনসিক ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালুতে আপনার ডিভিডেন্ড গ্রোথ থাকার কারণে কতটুকু ভ্যালু অ্যাড হয়েছে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে গিয়ে আমরা জি গ্রোথটা, আমরা গ্রোথ ইকুয়াল টু 0 ধরে আমরা ভ্যালুটা বের করে ফেলি। তো গ্রোথ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ইসেনশিয়াল এটা কি হবে, v0 ইকুয়াল টু ডি ইন্টু 1 প্লাস জি, জি তো এখানে 0 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই আর মাইনাস জি। সো এখানে জি যখন 0 হয়ে যাচ্ছে এই অংশটুকু আসলে চলে যাচ্ছে, কি থাকতেছে, ডি ডিভাইডেড বাই আর, ডি ডিভাইডেড বাই আর, ডি কত, ডি হচ্ছে 3.7, আর কত, আর হচ্ছে 0.07। সো এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে গিয়ে উইদাউট গ্রোথ ভ্যালুটা কত। সো উইদাউট গ্রোথ যে ভ্যালুটা, এখানে ওই ভ্যালুটা আসবে, উইদাউট গ্রোথ যে ভ্যালুটা সেটা হচ্ছে উইথ গ্রোথ ভ্যালু থেকে মাইনাস করলে যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রোথ অ্যাট্রিবিউটেবল, সরি ভ্যালু অ্যাট্রিবিউটেবল টু দ্য গ্রোথ, যেটা আমরা ক্লাসেও করেছি। তার মানে আমরা কি করতেছি যে যখন গ্রোথ 0 তখন ভ্যালুটা কত আসে সেটা বের করতেছি, সেই ভ্যালুটা আমরা মাইনাস করছি যে গ্রোথ সহ, গ্রোথ থাকলে পরে যে ভ্যালু সেখান থেকে আমরা গ্রোথ ছাড়া ভ্যালুটা বের করছি, মাইনাস করছি, মাইনাস করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই 136.37, এটা কি, এটা হচ্ছে ভ্যালু ডিউ টু গ্রোথ। এরপর কি বলছে, বেসড অন এস্টিমেটেড ইন্ট্রিনসিক ভ্যালু ইজ শেয়ার অফ সিমেন্টস আন্ডার ভ্যালুড, ওভার ভ্যালুড অর ফেয়ারলি ভ্যালুড। এখন আমরা যে ভ্যালুয়েশনটা বের করলাম এটা কি 184, আর মার্কেটে ভ্যালু কত আছে, মার্কেটে ভ্যালু আছে হচ্ছে 119.2।
সো মার্কেট ভ্যালু কত, প্রাইস হচ্ছে 119.2, আর আমাদের যেটা ইন্ট্রিনসিক ভ্যালু বের করলাম সেটা হচ্ছে 184.2, তার মানে এটা কি আন্ডার ভ্যালুড। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে এই যে ভ্যালুয়েশনটা, এটা কিন্তু অনেকগুলা অ্যাজাম্পশনের উপরে বেস করে হয়েছে, যেমন গ্রোথ একটা ফ্যাক্টর, এখানে এই ক্ষেত্রে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন একটা ফ্যাক্টর। এখন এগুলো যদি চেঞ্জ হয়, ডিফারেন্ট কিছু হয়, তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু ইফ গ্রোথ রেট এস্টিমেট ইজ লোয়ার টু 4.4? তাহলে আপনি কি করবেন, গ্রোথটা এখানে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আমরা গ্রোথ এস্টিমেট যখন কমায় দিব, ভ্যালু কি হবে, কমে যাচ্ছে 124.61। এরপরে যেটা বললো যে ওকে, যে আমরা গ্রোথ এস্টিমেট 4.4 করলাম, প্লাস হচ্ছে আমরা রিকোয়ার্ড রিটার্নটা ইনক্রিজ করে 8.5 করলাম, সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে দেখেন এটা ওভার ভ্যালুড। কেন? সেক্ষেত্রে আমরা যখন এই চেঞ্জ গুলো করলাম, আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে কত, 94.21। দিস ইজ লেস দেন প্রাইস, মার্কেট প্রাইস হচ্ছে 119.2। তো অর্থাৎ আমাদের সাম এস্টিমেট চেঞ্জের কারণে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুয়েশন এখানে আসতে পারে। সো এখানে আমাদের আরো কিছু ওই যে টু স্টেজ ডিডিএম এক্সাম্পল গুলো, এই যে বইয়ের মধ্যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলা আপনার প্রথমে করবেন। প্রথমে করলে আপনাদের এই আইডিয়াটা আরো বেটার হবে। এন্ড দেন আপনার যখন এইগুলা আপনার এক্সাম্পল গুলা করা হয়ে যাবে, তখন আপনারা যাবেন হচ্ছে এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেনে, এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন গুলা সবগুলা করবেন। এই চ্যাপ্টারটা ইকুইটি ইনভেস্টমেন্টের মধ্যে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আসলে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে এখান থেকে অনেকগুলা কোশ্চেন আসার মতো অনেকগুলা কোশ্চেন বা টপিকস বা ইম্পর্টেন্ট অনেক কনসেপ্ট এখানে আছে। অন্যান্য চ্যাপ্টারেও আছে, বাট এখানে অনেকগুলা কনসেপ্ট আছে যেগুলো আসলে এক্সামে আসার মতো। তো যে কারণে আপনি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবেন।